হাই হ্যালো গাইস। তো আমি সমস্ত কাট আপ নিয়ে কথা বলবো, সে ক্লার্কশিপ হোক বা মিসলেনিয়াস হোক। যেহেতু আমার যেই এক্সাম আছে বলে আমি ভিডিও খুব একটা বানাতে পারছি না, কিন্তু সর্বপ্রথমে যে কথাটা বলবো যে এখানে একটু মিসলেনিয়াসে রিভাইস লিস্ট এসেছিল, সেখানে একটু নম্বর বেড়েছিল। সেই নম্বরটা হয়তো বলা হয়নি, এখানে 54.33 লেখা হয়েছিল, কিন্তু রিভাইসডে একটু বেড়েছিল 58.33, একটু নয়। এটাকে ডবল করলে 116.66 হচ্ছে। সুতরাং যে কাট আপ 103.33, সেখানে 116 গেছিলো। কেন গেছিলো সেটা আগেও বলেছি, যে ভ্যাকান্সি এবং যতটা আরও যাওয়ার কথা, এখানে কিন্তু 3 গুণ ভ্যাকান্সি ছিল 2019-এর তুলনায়। 2018-য় কিন্তু 3 গুণ ভ্যাকান্সি ছিল, যে 3 গুণ করলেও তাও কম পড়ে যাবে। যে 3 গুণের ভ্যাকান্সি ছিল, তাহলে 3 গুণ মার্কস হওয়া উচিত ছিল। সেই অনুপাতে যদি আমি পার্সেন্টেজ করি, তাও কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স হচ্ছে না। ডবল করলে কত হচ্ছে? 116। 116 মানে কত বেড়েছিল? প্রায় 13 মার্কস বেড়েছে। কিসের জন্যে? 1400 ভ্যাকান্সি আর 450, এগুলো পরে যাব ভ্যাকান্সি নিয়ে। আগে কিছু 2019-এর যে কোয়েশ্চেন পেপার 2018-র কোয়েশ্চেন পেপারের থেকে তুলনামূলকভাবে কঠিন হওয়ার জন্য কিন্তু কাট অফ খুব একটা বেশি যায়নি, সেই আন্দাজে আর কি। তো আমি এখানে 2023 সালের যে রিক্রুটমেন্ট পিএসসি মিসলেনিয়াস, তার যে 2024-এ যে পরীক্ষাটা হয়ে গেল আর কি, পরপরই হলো মিসলেনিয়াস, তারপর হলো ক্লার্কশিপ। প্রত্যেকটির কাটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করা হবে। যারা খুবই জানার দরকার কাট অফসটা, যারা মেন্সের জন্য প্রিপারেশান নিতে পারছো না, তাদের জন্যই শুধুমাত্র ভিডিও। বাকিরা যারা দেখছো, যারা পরীক্ষা দেওনি, তারা ভিডিওটা না দেখলেও হবে। তো এখানে আমি আরও কিছু কথা বলে যাই। যেমন একটি দিয়েছিল বিমানবন্দর বিহীন দেশ, যদিও এটা আমার হয়েছিল যে উপরে সব কয়টি বিমানবন্দরহীন দেশ, কিন্তু অনেকের কাছে এটা অজানাই থাকতে পারে। মেনকা, স্যান মেরিনো, অ্যান্ডারো, এটা কিন্তু একটা যথেষ্ট টাফ কোয়েশ্চেন বলা যেতে পারে, যে অনেকেই বিহীন দেশ এটা নাও পড়তে পারে, কারণ এগুলো এনটিপিসি বা রেলের এই ধরনের কোয়েশ্চেন আসে। পিএসসি সাধারণত এই ধরনের কোয়েশ্চেন দেয় না। সেই আন্দাজে আমি বলবো এই কোয়েশ্চেনটা কিন্তু মিসলেনিয়াসের একটু কঠিন হয়েছে। জিকে যে বেশি কঠিন হয়নি, 10-12টা কোয়েশ্চেন ছাড়া বাকি সব ইজি দিয়েছে, একদম লো লেভেলের কোয়েশ্চেন। সেই আন্দাজে আমি কাট আপ বলবো। তার আগে একটু এই মিসলেনিয়াসের কোয়েশ্চেনটা, তারপর ক্লার্কশিপটা বলবো। একটু ধৈর্য ধরতে হবে। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত? তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার টাইপের বা স্ট্যাটিক বলা যেতে পারে। কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ? তাহলে এটা আইসিআইসি ব্যাংক। এটা পিএসসি এই কোয়েশ্চেনের উত্তরটা নিয়েছিল আইসিআইসি ব্যাংক। সুতরাং এটাও আমার কাছে একটু অজানা লেগেছে। এই কোয়েশ্চেনটা ব্যাংক রিলেটেড বা ইকোনমিক্স, এগুলো সাধারণত ইন্ডিয়ান রেলের এনটিপিসিতে আসে এই ধরনের কোয়েশ্চেন। জৈব বিপর্যয়ের একটি উদাহরণ, এটা সহজ ছিল, কোভিড-19। আচ্ছা, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে গেছিল? তাহলে বিমান নিয়ে, এই বিমান রিলেটেড দুটো দিয়েছে, তাহলে অ্যামেলিয়া হায়ারহার্ট। এটাও একটু অনেকের কাছে অজানা হতে পারে কোয়েশ্চেনটা, এটাও টাফ মনে হলো। তো এই যে 15-16টা কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট একটু ডাউটফুল এবং টাফ রিলেটেড ছিল। যেমন কোষাঙ্গাণুর মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে? এটা সবাই জানে যে প্লাস্টিড, এটা জীবে পাওয়া যায় না। বাকিগুলো কিন্তু জীবে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস এবং গলগি অপারেটরস। নিকোলা টেসলা এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট আবিষ্কার করেন, এটা মিসলেনিয়াসে দিয়েছিল। ফ্রান্স কাফকার লেখা বইটি হলো দ্য
মেটামরফোসিস, এটা আমার হয়েছে দ্য মেটামরফোসিস, এটাও পিএসসি এটাই অপশান দিয়েছে, কিন্তু এটা অনেকের কাছে অজানা হতে পারে। ফ্রান্সো কাফকার লেখা বই টি কার বা কোনটি ফ্রান্স কাফকার লেখা বই, তাহলে ফ্রান্স কাফকার লেখা বই হলো দ্য মেটামরফোসিস আমরা কিসে পড়েছি? বায়োলজিতে, যেখানে দশার শূন্য দশার যে আমরা বায়োলজিতে পড়েছি বিভিন্ন বংশগতির মেটামরফিস। আচ্ছা, তারপরে আসা যাক ভারত বর্ষের শেষ বছর, এটা সবাই পেরেছে আশা করি। পিএসসি যেমন একটা ভুল দিয়েছে শনিবার, ওটা ওরা সোমবার সিলেক্ট করেছে 2024 সালে 12ই জানুয়ারি, শুধুমাত্র এটা ভুল অ্যান্সার ওরা দিয়েছে। আগের দিনও বলেছি লোকটাট ওয়ার্ড, এগুলো একদম জলের মতন কোয়েশ্চেন। শেরশাহ আকবর মানসবদারি, এগুলো কমন কোয়েশ্চেন। ব্রোঞ্জ তামা মিশ্রিত, এটা টিন, এগুলো সহজ ছিল যদিও। আচ্ছা, তারপরে যেটা আমি বলবো একটু ডিফিকাল্ট লেভেল, সেইগুলোই বলবো, ইজিগুলো বলে তো লাভ নেই। তাহলে আরেকটি আমার কাছে যেটা লেগেছে, কোনটা ডাউটফুল, যে সবে মুনিষী পূজা মামা, এই উক্তিটিকার, এই যে উক্তি দিয়ে পিএসসির কোয়েশ্চেন করে, এটা বহুদিনের এদের একটা রিলেটেড কোয়েশ্চেন। সম্রাট অশোক, এটা ঠিক হয়েছিল সবে মুনিষী পূজা মামা, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পিএসসি করে এইরকম। তারপরে হলো যেমন আরেকটি ছিল যে প্রথম যে বিজ্ঞানী ফিজিক্স এবং কেমিস্ট্রিতে পেয়েছিল নোবেল, মাদার কুরি, এটা সহজই ছিল। অজীবিকা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে গোসলা মখলিপুত্ত, এটা অনেকের কাছে জানা থাকতে পারে, অনেকে জানাও থাকতে পারে, অজানাও থাকতে পারে। অজীবিকা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গোসলা, এটা একটা আনকমন টাইপের ছিল, এগুলো দেয় আর কি। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এটা কমন কোয়েশ্চেন, এগুলো তো সবাই পারবে। আমি বিপ্লবকে ধ্বংস করেছি, নেপোলিয়ান বোনাপার্ট, এটা সবার জানা। কিন্তু আই হ্যাভ এ ড্রিমস, এইটা যেমন এই উক্তিটি কার? মার্টিন লুথার কিং জুনিয়র। এই যে উক্তি রিলেটেড কিন্তু এবার বেশি দিয়েছে বই থেকে, উক্তি বেশি এসছে মিসলেনিয়াসে। ভলগা থেকে গঙ্গা, এই গ্রন্থটি কার লেখা? গ্রন্থ এবং উক্তি এই দিয়ে বেশি কোয়েশ্চেন আমি দেখলাম। রাহুল সংকীর্তায়ন, এটা আমার কাছে আনকমন মনে হয়েছে। এই যে ভলগা থেকে গঙ্গা, ব্রাজিলের অ্যামাজন অববাহিকা যে জলবায়ু, এটা নিরক্ষ জলবায়ু অঞ্চলে, এটা একটা আনকমন মনে হয়েছে। ঠিক আছে, অনেকের জানা থাকতে পারে, অনেকের অজানা থাকতে পারে। তো এরকম বেশ কয়েকটি আমি কোয়েশ্চেন দেখলাম। যে ভারতে প্রথম এটিএম, এটা সবার জানা, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এটা বহুবার রেলের বা আদার্স পরীক্ষায়। ট্রি অফ দ্য লাইব্রেরি, যদি কেউ মহীশূর সম্পর্কে জানে সে টিপু সুলতানই করবে, এটা কমন কোয়েশ্চেন। এর ছাড়াও যদি আমরা দেখতে পাই আরও এরকম 10-12টা কোয়েশ্চেন বাদ দিয়ে, আমরা যদি 10-12টা কোয়েশ্চেন বাদ দিই, তাহলে কিন্তু আমাদের কি থাকছে, যে অনেক কিছুই, যে মধ্যযুগীয় চট্টগ্রাম প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? অনেকে কোরআন, জেন্দা অবস্থা, মহাভারত, বাইবেল, এরকম ছিল। সুতরাং এরকম কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি যে 15টা কোয়েশ্চেন যদি বাদ দেওয়ার থাকে, তাহলে হাতে থাকছে 85, তার মধ্যে ম্যাথ রয়েছে 25টা। তাহলে জিকে যে 75-এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার এবং জিপিএ মিলিয়ে কত থাকে? 25টা। তাহলে 25টার থেকে 15টা যদি বাদ দেওয়া যায়, তাহলে কিন্তু আর কত থাকছে? 60। তাহলে এই 60 জিকেটা 15টা বাদ গেলে আমার 60 জিকে করার মতন ক্যাপাবিলিটি থাকছে। আর হাতে থাকছে অঙ্ক বা ম্যাথ 25টা, তার মধ্যে দুটো ডাউটফুল ছিল, যেমন একটি কোণ বা ডিগ্রি দিয়ে অঙ্ক ছিল যে 9টা 15 মিনিট, ওটা 185 সামথিং বেরিয়েছিল, কিন্তু ওর আশপাশ অ্যান্সার ছিল 180 ডিগ্রি, ওটাই পিএসসি নিয়েছে। এটাই স্বাভাবিক, কাছাকাছি অ্যান্সার থাকলে সেটাই নেয় যে কোনো এক্সামে, যদি অ্যাপ্রোম্যাক্স ভ্যালুটা নেয়। তো এখানে
বিশ্লেষণ করে দেখা গেল যে 15টা থেকে 20টা কোয়েশ্চেনই আমি বাদ দিলাম, তাহলে আমার হাতে থাকছে 50। তো 50টা আমি জিকে কারেন্ট অ্যাফেয়ার ধরলাম আর ম্যাথ আমি 20টা ধরলাম, তাহলে আমার 70টা রাইট অ্যান্সার হলে কত হচ্ছে? 70টা রাইট অ্যান্সার হলে 70 রাইট অ্যান্সার যদি হয় 2 গুণ করো, তাহলে আমার কত হচ্ছে? 140। কিন্তু এক্সাম টাইমে এত নিখুঁতভাবে এত বিশ্লেষণ করার টাইম থাকে না, আর ওই সময় মানুষের বা ক্যান্ডিডেটের মাথায় কিন্তু প্রেশার থাকে, প্রচুর প্রেশার থাকে। কোয়েশ্চেন যদি একটু টাফ কোয়েশ্চেন 2-1টা যদি ঢুকে যায়, তখন সেই কোয়েশ্চেনগুলো দেখে হঠাৎ করে যে কেউ ঘাবড়ে যাবে। তখন আমরা যখন বাড়িতে এসে মিলালে দেখা যায় 80ও হয়ে যায় কখনো কখনো। তো এইগুলো এক্সাম টাইমে হয়, সবারই একই রকম প্রেশার থাকে মাথার উপরে, গোল পাকানোর একটা টাইমও থাকে। তো মার্কশিটে গোল পাকানো এই সমস্ত কিছু দেখে যদি আমি এভারেজ ধরি যে 65% যদি নেগেটিভ পজিটিভ করেও যদি যাদের থাকছে তারা তো একদম সেফ জোনেই আছে। কিন্তু যারা একটু কম হচ্ছে, যে 60-র নিচে আসছে, যাদের 58 মতন আসছে, তাদেরও আমি কিন্তু প্রিপারেশান নিতে বলবো। কারণ কি, আগের বারের ভ্যাকান্সি ছিল 450, সুতরাং 58.33 রিভাইস লিস্ট, এটা প্রথমে যে লিস্টটা দিয়েছিল সেখানে এই কাট অফ ছিল, কিন্তু পরে আবার দেখা যায় রিভাইস লিস্ট, কারণ কি 10 গুণ ডেকেছিল, 4500 জনকে ডাক দেওয়া হয়েছিল। কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে যে 700 মতন ভ্যাকান্সি, এখন বর্তমান 500 আছে, রিক্রুটমেন্ট হতে হতে 700 থেকে 750 হবে। তো আমি যদি 500 থেকে একটু ধরি যে 650 মতন যদি 10 গুণ ডাকে, তাহলে 6500 জন ডাক পাবে সেই আন্দাজে। হ্যাঁ, যে 58.33 তো আর ধরবো না, আগের বারের কাট অফের থেকে এবার একটু বেশি যাবে। কারণ কি বললাম, ওই যে 70 কোয়েশ্চেন পারার মতন ছিল, একদম জলের মতন কোয়েশ্চেন, যে 50টা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমার ওদিকে 20টা ম্যাথের 5টা আমি বাদে দিলাম। ম্যাথ যা দিয়েছে ক্লার্কশিপের থেকে অনেক লো লেভেলের কোয়েশ্চেন দিয়েছে মিসলিনিয়াসে, খুবই সহজ, দেখে দেখে উত্তর করা যায়। যারা এখনও আমার ম্যাথ সলিউশন ভিডিও দেখোনি, যে কি করে ডিজিজ সাম করে উইদিন এ সেকেন্ডে একটা ম্যাথ তোমরা করে ফেলবে অপশান টেস্ট করে, সেই শর্ট ট্রিক্স আমার দেওয়া আছে ভিডিও, দেখে নিও কি করে ডিজিজ সাম বা ব্যাংকিং রুলস কাজে লাগিয়ে কি করে জলদি চটজলদি অঙ্ক সলিউশন করা যায়। 20 মিনিটে 25টা অঙ্ক কি করে করবে সেটা ভিডিওয় দেওয়া আছে। আচ্ছা, তারপরে আমি এখানে বলতে পারি যে আমি বলেছিলাম কত, 115 থেকে 120 বা 21 বলেছিলাম, 115 থেকে 21 বলেছিলাম জেনারেল কাজদের কাট অফ যেতে পারে। কাট অফ 115 থেকে 120 কেন বলছি, যদি জেনারেল কাজরা 110 প্লাস থাকে, তারা সবাই প্রিপারেশান নাও। কারণ কি, বলা যেতে পারে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায়, আমরা যেমন পরীক্ষা দিয়েছিলাম যে হলে, সেখানে মাত্র 2 জন ক্যান্ডিডেট ছিল এতটা 30 জনের মধ্যে, অনেক কম ক্যান্ডিডেট পরীক্ষা দিতে এসেছিল। জানি না ক্লার্কশিপেও একই রকম হয়েছে, কিন্তু মিসলিনিয়াসে আরও অনেক একদিনের একটা শিফট ছিল এবং খুবই কম অ্যাটেন্ডেন্স দিয়েছিল। সুতরাং বলা যাচ্ছে না, কাট অফ কিন্তু নামতেও পারে আবার বাড়তেও পারে। তো আমি রেঞ্জটা ধরে রেখেছি 115 থেকে 120। যদি বাই চান্স এর নিচে নেমে যায়, তখন যারা হঠাৎ করে প্রিপারেশান ডেসক্রিপটিভ অনেক টাইম লেগে যাবে। তো যারা মিসলিনিয়াস বা ক্লার্কশিপ দুটোই দিয়েছো, তাদের যে কোনো একটাই কাজে লেগে যাবে। ডেসক্রিপটিভ প্রিপারেশান নাও যাদের 110 প্লাস আছে, আর যারা ক্লার্কশিপ দিয়েছো তারাও নাও। হ্যাঁ, আরও সামনে অনেক পরীক্ষা আছে, যারা পুলিশ দাও এসআই লেভেল, যেমন সাব ইন্সপেক্টর, কেপি এসআই এবং ডব্লিউবিএসআই, তাদেরও কিন্তু এই ডেসক্রিপটিভ লাগবে। এবং যারা বিসিএস দাও তাদের তো লাগবে বাংলা আর ইংলিশ 200, 200, 400। তো আমি এটাই বলবো যে এখানে কাট অফ যেটা আমি বলেছিলাম সেটা রিভাইস লিস্টটা আমি বলিনি, অনেকে কমেন্ট করেছো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তাহলে এখানেও একটু বাড়বে, কারণ কি এবার আমি 2024-এ যেটা যাবে সেটাই আলোচনা করছি। এই আগের বারের ওগুলো পর্যালোচনা একবার করা হয়েছে, তাহলে এটা জেনারেল কাজ। ওবিসির একটু বেশি ধরে রাখো, ওবিসি 112 থেকে 115 ধরে রাখো।
হ্যাঁ, জেনারেলদের কাছাকাছি যাবে। এসসিদের ধরে রাখো, এসসি যারা শিডিউল ট্রাইব, হ্যাঁ, তাদের ধরে রাখো যে এখানে একটু ছোট করে নিই তাহলে আমার বোঝাতে, তাহলে এসসিরা ধরে রাখো যে এখানে 96 ছিল, তাহলে এসসিদের যদি 105 মতন আসে তাহলে তারা সেফ জোনে আছো। আর যাদের 100 নিচেও আছে, 98 বা 99-এর কাছাকাছি হচ্ছে, ডবল করে, মানে হলো এটা আমি 200-র মধ্যে বলছি, হ্যাঁ, পার্সেন্টাইজ করলে সেটা আরও কমে যাবে। তো এটা আমি 200-র মধ্যে যদি কারোর 98, 99 বা 105 অব্দি আসছে, 105 যারা তারা সেফ জোনে আছে এসসি। কিন্তু 98 বা 90-এর 95-এর মধ্যে যারা আছো, তারা 95 থেকে 105 তারা পরীক্ষার জন্য প্রিপেয়ার হও। ইডব্লিউএসদের কথা বাকি থাকলো। আর এসটিদের, তাহলে এসটিদের দেখো এদের ভ্যাকান্সি কাট আপ কোনো হয় না, কখনো বাড়ে আবার কখনো কমে। তো দেখা যাচ্ছে 2 বছরই কাছাকাছি কাট আপ ছিল। সুতরাং এদের আমি বলতে পারি 70 ধরে রাখো, 70 থেকে 75 যাদের হচ্ছে, আর যাদের বেশি হচ্ছে এরাও 75 সেফ জোন। তবে 70 থেকে 75 যাবে এসটিদের। এবার এসটির পরে আমি যাই হলো ইডব্লিউএস। ইডব্লিউএস দেখো এর আগের পিএসসিতে ছিল না, এটা যেহেতু 2019 সালে চালু হয়েছে ফেব্রুয়ারির পরে, আর এটা সেন্ট্রালে হয়েছিল, আমাদের স্টেটে এই মিসলিনিয়াস থেকে এবার চালু হয়েছে। অপশান লাস্টের দিকে দিয়েছিল, যারা প্রথম দিকে ফর্ম ফিল আপ করেছিল ইডব্লিউএসরা তারা অপশান পায়নি, কিন্তু দেখা যাচ্ছে লাস্টের দিকে কিন্তু ইডব্লিউএস অপশান এসেছিলো। যারা লাস্টে ফিল আপ করেছো অবশ্যই দেখেছো। আর ক্লার্কশিপে তো প্রথম থেকেই ছিল অপশানে। আর প্রথম চালু হয়েছিল আমাদের ডব্লিউবিপিআরবি এবং ডব্লিউবিসিএসে ইডব্লিউএসদের কাট আপ কিন্তু দেওয়া আছে, দেখবে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তারা বিভিন্নভাবে দেখতে পারো। তাহলে ওদের কাট আপ আমি ধরে রাখলাম এসসির কাছাকাছি, হ্যাঁ, 105 ধরে রাখো, 100 থেকে 105 তোমাদের মিসলিনিয়াসে কাট আপ যাবে। এবার যাব আমি ক্লার্কশিপে। ক্লার্কশিপের দেখো আমি কথা বলছি যে 65 এরকম কাট আপ গেছিলো। তখনকার কোয়েশ্চেন মিলাবে 2019-এর কোয়েশ্চেন পেপার আর 2024-এ যে পেপার হলো 2023 নোটিফিকেশানে, এর কোয়েশ্চেন পেপার মিলাবে, দেখবে 65 তুলতেই অনেকের হিমশিম খেয়ে যাচ্ছে। আমি বলছি সেকেন্ড শিফট থেকে 4th শিফট অবধি, ফার্স্ট শিফটের কথা আমি বলছি না। ফার্স্ট শিফটে অনেকেই 65+ পাবে, কারণ তুলনামূলকভাবে যেটা দেখেছি সেটা সবাই এখনও অ্যাভেলেবেল আছে কোয়েশ্চেন পেপার পিএসসির সাইডে, তোমরা ফার্স্ট শিফটে কোয়েশ্চেনটা দেখে নিতে পারো। বাকি সেকেন্ড থেকে 4th শিফট অবধি যত শিফট বেড়েছে তত দেখা গেছে আরও অন্যান্য শিফটের থেকে 2 থেকে 4টে কোয়েশ্চেন কিন্তু টাফ হয়েছে তুলনামূলকভাবে, এবং অঙ্কগুলো যথেষ্ট লেন্দি হয়েছে যত শিফট বেড়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কোয়েশ্চেন আছে 4টে কোয়েশ্চেন চোখের সামনে নিয়ে মিলাতে পারো 4টে শিফটে। যে যার শিফট সে বলবে আমার শিফট কঠিন, অন্য শিফট হয়েছে, কিন্তু সর্বোপরি যারা এক্সাম দিনি তারা তো 4টে শিফটের অনেক ভিডিও অ্যানালাইসিস করেছে, তাদের চ্যানেলগুলো যে দেখবে, তো যে যারটাই বলবে টাফ। আচ্ছা, যাই হোক, সেটা আলাদা বিষয়, তর্ক বিতর্কে যাওয়ার দরকার নেই। এখানে দেখো যে 65 এবার কিন্তু আর যাচ্ছে না, সেটা 50-এ নেমে যাবে। তো 50 থেকে 55-র মধ্যে যাদের ইউআরদের মার্কস আছে, 55 পেলে তো সে সেফ জোনে আছে। কিন্তু যদি কাট আপ লো ডাউন করতে পারে, কারণ ভ্যাকান্সি আগের বারের তুলনায় অনেক বেশি, শুরুতেই 8500 এখন দেখা যাচ্ছে, আর তাছাড়াও আস্তে আস্তে বাড়বে। তাও যদি 80,000+ ক্যান্ডিডেট ডাকে, আর এবার যা পরীক্ষা হয়েছে তাতে কিন্তু 50 হলেও কেউ আশ্চর্য হবে না। সুতরাং 50 থেকে 55, যারা 55+ পেয়েছো তারা তো অলরেডি ইউআররা সেফ জোনে আছো। কিন্তু যাদের একটু 50-এর নিচে লো ডাউন আছে, 50 বা 52, 51, তারাও প্রিপারেশান নাও মেন্সের জন্য। কখন কোন কাজে লেগে যাবে যে হলো না, আর যদি হয়ে যায় তখন কিন্তু আর সময় পাবে না। কারণ মেন্সটা আগের থেকে লেখালেখি না থাকলে, চর্চায় না থাকলে লেখাটা ইম্পসিবল। 1 ঘন্টাও টাইম থাকে না, 50 মিনিট 10 মিনিট ভেরিফিকেশানে চলে যায়। তারপরে আসছে হলো ওবিসি। তো ওবিসিদের যে কাট আপ ছিল আগের বার,
তার থেকে তোমরা 10 মাইনাস করে নিতে পারো। তো যেহেতু জেনারেলদের কাট অফের আশপাশই থাকে, 2-1 কম থাকে অবভিয়াসলি এদের আর বিদের একটু বেশি লাগতে হয়, এদের আবার একটু কম কাট অফ যায় বিয়ের তুলনায়। তো ধরে রাখো তোমরা 45 থেকে 48-এর রেঞ্জে ধরে রাখো কাট অফ। এটা ক্লার্কশিপের বলছি আমি, আগেরটা বলেছে মিসলিনিয়াসের, এবার বলছে ক্লার্কশিপের। তারপরে যারা আছো এসসি ক্যাটাগরি, এসসিরা খুবই সেফ জোন, যদি 42 বা 44 আসছে তারা সেফ জোনে আছো। কিন্তু এর নিচেও যারা আছো 38 বা 37 এরকম আশপাশ যদি কারোর নম্বর থাকে তারাও প্রিপারেশান নাও, কারণ কি ভ্যাকান্সি অনেক বেশি এবং কোয়েশ্চেন টাফ, এবং যত ভ্যাকান্সি বাড়বে তার 10 টাইম ক্যান্ডিডেট দেখা হয় পার্ট 2 এর জন্য। সুতরাং নিশ্চিন্তে তোমরা মোটামুটি 38 বা 37 যারা পাচ্ছ এসসি, আর যারা তো 42-45 পাচ্ছ তারা তো একদম সেফ জোনে আছো, পাক্কা তারা ডাক পাবে, কারণ এখানে লো কাট অফ অবধি ডাকা হয়, তাদের অপরচুনিটি দেওয়া হয় পার্ট 2-এ। যদি ডেসক্রিপটিভে তারা নম্বর 100-তে বাড়িয়ে নিতে পারে তখন কিন্তু তারা সিলেকশন পেয়ে যায়। সুতরাং এখানে প্রায় অনেকের সুযোগ দেওয়া হবে এবং 80,000 প্লাস ক্যান্ডিডেট ডাকা হবে। আর শুধু রাজ্যে 80,000 মানে বিশাল ব্যাপার, 80,000 ক্যান্ডিডেট ডাকবে মানে বিশাল ব্যাপার। কোয়েশ্চেন টাফ হয়েছে, আমি কোনো শিফট উল্লেখ করব না, এবং শিফটগুলো তোমরা দেখলে যথেষ্ট বুঝতে পারবে। কারোর ইংলিশ টাফ হয়েছে, কারোর জিকে ম্যাথ, যেমন 4 শিফটে দুটোই জিকে এবং ম্যাথ দুটোই টাফ হয়েছে, আবার কারোর শিফটে একটা টাফ হয়েছে, বা কোনো শিফটে দুটো টাফ হয়েছে। সেগুলো অনেকেই তর্ক বিতর্কে টানবে, নিজের দিকে টানবে নিজের শিফটটা। আচ্ছা, যাই হোক, তারপরে আর কেউ বাদ গেছে? এসসির পরে আমি এসটিতে আসছি। এসটিরা যারা আগের বার দেখেছো এসটিদের কাট অফ খুব লো যায়, তাও মোটামুটি এসটিরা 28 ধরে রাখো, 25 থেকে 28 যারা পাচ্ছ তারা সবাই প্রিপারেশানে লেগে যাও। আর ইডব্লিউএসদের তো এর আগে কোনো দিন মিসলিনিয়াস হোক বা ক্লার্কশিপে এদের কাট অফ হয়নি, তাও আমি বলে দিচ্ছি এসটির মাঝখানে এদের কাট অফ থাকবে। তবে যদি 40 পেয়ে থাকো বা 40-র নিচে কেউ পেয়ে থাকো তারাও কিন্তু চান্স পাবে ইডব্লিউএস। তাহলে 38 থেকে 40 এসসিদের কাছাকাছি বা এসসিদের থেকেও কাট অফ তারা নামতে পারে, কারণ অনেকে কমই থাকবে এখানে। অনেকেই জানে না যে ইডব্লিউএস কী করে, অনেক ওদের জটিলতা আছে ফর্ম প্রতি বছর, কারণ এটা ইকোনমিক্যালির উইকার সেকশন, তো এদের প্রতি বছর আবার নতুন করে বানাতে হয়, অনেক সমস্যা থাকে, অনেক ভোট ছিল, অনেকে বানাতেও পারেনি, অনেকে ক্লার্কশিপ ফর্মের সময় অ্যাপ্লাইও করতে পারেনি, অনেকে পুরনোতা দিয়ে করেছে, সে অনেক রকম আছে। আর অনেকে কমেন্ট করেছিল, কারণ কি ওখান থেকে যা বলা হয়েছে যে ডকুমেন্টারি ছাড়া সুপ্রিম কোর্টের অর্ডার আছে, যখন কোনো ফর্ম বেরোয় তখন যে কমিশন যে পরীক্ষা নেবে, যা ডকুমেন্টারি দেওয়া থাকবে প্রথমে, পরে যে সেটাকে সেই নিয়মকানুন চেঞ্জ করা যায় না। যেমন এখানে নর্মালাইজ কথাটা উল্লেখ ছিল না বলে, কিন্তু নর্মালাইজ হবে না, এটা তোমরা জেনে রাখো, কারণ এটা ডকুমেন্টারি প্রথম থেকেই বলা ছিল নো নর্মালাইজ, ঠিক আছে। আর দ্বিতীয়ত, যে যারা পুরনো ডকুমেন্টস দিয়ে করেছো তারা কিন্তু অ্যাকচুয়ালি 2024-এ পরীক্ষা দিচ্ছ বা 2023-এ ফর্ম ভরেছো বা যখন ভরেছো সেই সময় যদি এক্সপায়ার থাকে সেই ডকুমেন্ট কিন্তু কার্যকারী হবে না, যেটা পিএসসির অফিস থেকে বলেছে, যেটা রবীন্দ্র সদন থেকেও যাওয়া যায় বা রবীন্দ্র সরোবর থেকেও যাওয়া যায়। তো রবীন্দ্র সদন থেকে নেমে 2 মিনিট লাগে। তোমরা নিজেরা যারা ইডব্লিউএস ডাউটে বুঝছো তারা অবশ্যই ওই মুখার্জি রোডে শুনে আসতে পারো, যে অফিস রয়েছে ওখানে প্রচুর এজেন্ট রয়েছে নিচে, ওরা বলে দেবে, তোমাদের ক্লিয়ার করে দেবে। ওর মুখে বা ইউটিউবের ভিউ বাড়ানোর জন্য এসব বলে তো লাভ নেই, অরিজিনাল যেখানে অফিস সেখানে তোমরা তোমাদের প্রবলেম শুনে আসতে পারো। তারপরে হলো কথা, এদের কাট অফ কম যাবে, কারণ অনেক পুরনো ইয়ারের তা দিয়েও করেছে, অনেকের কারেন্ট ইয়ার দিয়ে করেছে। যারা কারেন্ট ইয়ার বা যে ফর্ম ফিল আপ অবধি যাদের ডেট ছিল, ইস্যু ডেট নেই,
হ্যাঁ, তারা কিন্তু সেফ জোনে আছো, তাদের কোনো রকম প্রসেসে কোনো সমস্যা হয় না, কিন্তু আলটিমেটলি যারা লাস্টে কোনো না কোনো স্টেপে যে কিন্তু তাদের আটকে দেবে। এটা ওখান থেকেই বলেছে যে হয়তো এরা প্রিলিতে কাট অফ বাড়িয়ে দেবে, কিন্তু মেন্সে যে দেখবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান বা অন্য কোনো জায়গায় যারা পুরনো সার্টিফিকেট দিয়ে করেছে, অনেকে থাকে দেখা যায় এসসি না ওবিসি না, হট করে ওখানে ফর্ম ফিল আপ করেছে, যখন ভেরিফাইড হয় তখন কিন্তু এরা কী খায়, যে আলটিমেট পায় না। দিনের শেষে এরা লড়ে, কিন্তু যেহেতু সেটা বলা যেতে পারে ইলিগাল, কারণ কি যেটা এক্সপায়ার হয়ে যায় সেই সার্টিফিকেটের কোনো ভ্যালুলেস, এটা যেটা আমাদের আইনতগতভাবে বলা হয়ে থাকে। তো এই অবধি ভিডিও ছিল, ভিডিও আর বড় করব না। পরে তোমাদের আমার যেহেতু যেই রয়েছে ওই জন্য আর ভিডিও খুব একটা বানাতে পারছি না, পরে মেন্সের আমি ভিডিও দেবো। মিসলেনিয়াস ক্লার্কশিপের নতুন একটি বই এসছে, সেই বইয়ের থেকে লেটেস্ট আমি কি করাবো, পিএসসি রিপোর্ট রাইটিং, বঙ্গানুবাদ, ট্রান্সলেশন সব করাবো, এবং কারেন্ট ইস্যু দিয়ে দানা, তারপর সম্প্রতি মারা গেল রতন টাটা, অনেক ভালো ভালো টপিক দিয়ে আমি তোমাদের সুন্দর করে প্রতিবেদন বানাবো, যা কমন হুবহু পাবে, আর ওখানে যে সময় লাগবে না, স্যাট 3 মিনিটে লিখে ফেলবে, এইরকমভাবে তোমাদের তৈরি করে দেবো। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, তার জন্য এই ভিডিওটা বন্ধুদের শেয়ার করো, কারণ প্রত্যেকের উপকার করলে সেই হিসাবটা ভগবানের খাতায় হোক, বা যে গডের উপাসনা করে সেই ধর্ম অবলম্বীদের, তাদের কিন্তু এই পুণ্যতা থেকে যায়। সুতরাং আমি সবাইকে শুভ অ্যাডভান্স তোমার ক্রিসমাস ডের শুভেচ্ছাও রাখলাম। 25শে ডিসেম্বর আসতে গেল, আর আমি এখানেই ভিডিওটা রাখলাম। ভালো থেকো সবাই, এবং সবাই প্রিপারেশন নাও।